আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে এই যে হিসাবের খাত উল্লেখপূর্বক যে ডেবিট ক্রেডিট নির্ণয় করে অনেক সময় এই সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন কীরকম আসতে পারে এটা আলোচনা করব আমি। সেটা হচ্ছে এখানে কিছু লেনদেন দেওয়া আছে। ক নাম্বারে বলেছে যে সকল ঘটনা লেনদেন নয় এমন ঘটনা মোট পরিমাণ নির্ণয় করো। তো লেনদেন নয়, এই যে 3 তারিখে বলেছে মাসিক 12,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো, এটা কিন্তু লেনদেন না, কারণ কর্মচারী নিয়োগ করা হয়েছে, টাকা তো পরিশোধ করি নাই, আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, তাই এটা লেনদেন না। আবার এই যে 25 তারিখ বলেছে নিজস্ব তহবিল থেকে রহিম মিয়ার জীবন বীমা প্রদান করেছে, অর্থাৎ রহিম মিয়ার জীবন বীমা ব্যক্তিগত খরচ, যেটি নিজের ব্যক্তিগত তহবিল থেকে বাড়ি থেকে প্রদান করেছে, এটা ব্যবসার সাথে সম্পর্ক নাই, তাহলে লেনদেন না হবে 3 আর 5 এই দুটা। এই যে আমরা এখানে লিখে দেখাবো, লক্ষ্য করি 3 নংটা এটুকু উত্তর এইভাবে লিখবো। ছক একে বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা, একজন কর্মচারী নিয়োগ করা হলো কত টাকা, 12,000 টাকা। আরেকটা লিখবো নিজস্ব কর্মচারীর বেতন ব্যক্তিগত তহবিল থেকে প্রদান, এটাও লেনদেন না, এই 500 টাকা। তো এই দুটো যোগ করে 12,500, এটা হচ্ছে মোট, এটা হচ্ছে মোট, এবং এইটাই উত্তর হিসেবে আমাদের গণ্য হবে। এই দুটো লেনদেন না, এইভাবে আমরা ছক একে যোগ করে দেখিয়ে দিব। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নম্বরে বলেছিল হিসাবের শ্রেণী বিভাগ, খ নম্বরে বলেছিল হিসাবের শ্রেণী বিভাগ নির্ণয় করতে। এইখানে যে কটা লেনদেন সেই কটা নিয়ে এসে এখানে 1, 8, 15, 20, 30 আর 2টা লেনদেন ছিল না, ওই 2টা আমি আনি নাই। ওই যে ব্যবসায় কর্মচারী নিয়োগ করা হলো, আর একটা হচ্ছে ব্যক্তিগত তহবিল থেকে জীবন বীমা প্রদান, ওই 2টা আনি নাই, কারণ ওই 2টা লেনদেন না। তো এইগুলার আমরা এই কিভাবে হিসাব খাত নির্ণয় করব এবং শ্রেণী বিভাগ কীভাবে করব সেটা দেখাবো। তো প্রথমে তারিখ লিখব 2017 জানুয়ারি 1। এই যে 1 তারিখে আমি এই দিকে কিছু লেনদেন রেখেছি, এইদিকে কিছু লেনদেন রেখেছি, আলাদা আলাদা, এটা দেখে দেখে লিখবো বলে। এখানে 1 তারিখ আর 8 তারিখ, এখানে 3টা তারিখ আছে। তো প্রথমে 1 তারিখে বলছে নগদ আর আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে নগদান হিসাবে একটা পক্ষ, এই যে আমি লেনদেনটা এখানে লিখে রাখলাম, নগদান হিসাবে একটা পক্ষ, আসবাবপত্র হিসাবে একটা পক্ষ, আর এই দুটো যোগ করে মূলধন হিসাবে আর একটা পক্ষ। তাহলে এই 1 নং লেনদেনে 3টা হিসাব জড়িত। একটা হচ্ছে নগদ টাকা নিয়ে এসেছে নগদান হিসাব, আরেকটা হচ্ছে আসবাবপত্র নিয়ে এসেছে তা আসবাবপত্র হিসাব, আর আরেকটা হচ্ছে মূলধন। এখন মূলধন এখানে বলা নাই, কিন্তু নিয়মটি হচ্ছে বছরের প্রথম তারিখে অথবা অন্য কোনো সময় মালিক যদি ব্যবসায় কোনো কিছু নিয়ে আসে তাহলে সেটি মূলধন হিসেবে গণ্য হয়, তাই মূলধন আর একটা পক্ষ হবে। এই করা হচ্ছে পক্ষ। এবার এইগুলার শ্রেণী এখানে লিখব। কিভাবে লিখব? নগদান হিসাবটা সম্পদ, আসবাবপত্র হিসাবটাও সম্পদ, আর মূলধন হিসাবটা হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। এইভাবে আমরা লিখে দিব। অনেক শিক্ষার্থী এই ছকটা কীরকম হবে বুঝতে পারে না, সমস্যা হয়, সেই জন্য আমরা যখন হিসাবের শ্রেণী বিভাগ নির্ণয় করব তখন এইভাবে ছক অঙ্কন করতে পারি। তারিখ, লেনদেন, এই লেনদেনটা এখানে লিখব। হিসাব খাত, এই লেনদেনের মধ্যে যতটা হিসাব খাত আছে খুঁজে খুঁজে লিখব, আর কোন হিসাব খাত এর শ্রেণী কী সেটা লিখব। যেমন নগদান হিসাবটা সম্পদ, আসবাবপত্র সম্পদ, মূলধন হিসাবটা মালিকানা সত্ত্ব হবে। আচ্ছা, এবার পরেরটা আসি। 8 তারিখ নগদে পণ্য ক্রয় করলে, নগদে পণ্য ক্রয় লেনদেনটা এখানে হুবহু লিখে রাখলাম। এটা দেখে দেখে হুবহু প্রশ্নটা লিখে রাখলাম এখানে। এটা লেখা বাধ্যতামূলক না, কিন্তু লেখা ভালো। এখানে 2টা পক্ষ, একটা ক্রয় একটা নগদ, ক্রয় হিসাব আর নগদান হিসাব, দুইটা পক্ষ, একটা ক্রয় হিসাব আর একটা নগদান হিসাব। ক্রয়টা হচ্ছে ব্যয় বা খরচ, আর নগদানটা হচ্ছে সম্পদ। সহজ তাই না? একদম সহজ। এরপর একটা লক্ষ্য করি, ধারে পণ্য ক্রয়। 15 তারিখে ধারে পণ্য ক্রয় এখানে লিখলাম। এখানে 2টা পক্ষ, একটা ক্রয় আর একটা ধারে। ধারে তো কোনো পক্ষ হয় না, ধারে বলতে এখানে আমার কাছে টাকা পাবে, তার মানে পাওনাদার বা প্রদেয় হিসাব। তাহলে ধারে পণ্য ক্রয়ের 2টা পক্ষ, একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে আমার কাছে টাকা পাবে, পাওনাদার। তো একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে প্রদেয় হিসাব। তো ক্রয় হিসাবটা হচ্ছে ব্যয়, প্রদেয় হিসাবটা দায়। প্রদেয় হিসাব মানে কি, আমার কাছে টাকা পাবে, তা আমার কাছে যে টাকা পাবে সেটি দায় হিসেবে গণ্য হয়, তাই ক্রয় হিসাবটা ব্যয় হবে, প্রদেয় হিসাবটা দায় হবে। 20 তারিখে আলমের নিকট হতে পণ্য ক্রয়। 20 তারিখ লিখি আলমের নিকট হতে পণ্য ক্রয়। এখন এইখানে কিন্তু 2টা পক্ষ, একটা হচ্ছে বিক্রয় আর একটা আলম। আলম এখানে দেনাদার বা প্রাপ্য হিসাব,
আর আলেমের নিকট যে পণ্য বিক্রি করা হয়েছে এটা কিন্তু ধারে বিক্রয়, নাম আছে। আর ধারে বিক্রি করলে আমাদের দুইটা পক্ষ, একটা হচ্ছে প্রাপ্য হিসাব মানে দেনাদার, আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। তাই আমরা এখানে লিখব প্রাপ্য হিসাব একটা পক্ষ, আর একটা বিক্রয় হিসাব আর একটা পক্ষ। প্রাপ্য হিসাব মানে দেনাদার, ওর কাছে আমি টাকা পাবো, আমি বিক্রি করেছি। তো প্রাপ্য হিসাব যেহেতু দেনাদার তাই সম্পদ, আর বিক্রয় হিসাবটা আয়, সম্পদ হিসাব আর আয় হিসাব। আবার দাগ টেনে দিলাম। এবার 30 তারিখে কর্মচারী বেতন প্রদান 12,000 টাকা। তো কর্মচারী বেতন প্রদান করলে দুইটা পক্ষ, একটা হচ্ছে, আচ্ছা লেনদেনটা এখানে লিখে নিই, এই আমি লিখে নিলাম কর্মচারী বেতন প্রদান 12,000 টাকা। তাহলে এটা হচ্ছে একটা বেতন হিসাব, একটা পক্ষ বেতন হিসাব, আর একটা পক্ষ হিসাব প্রদান মানে নগদ টাকা প্রদান করেছি, তাহলে আরেকটা পক্ষ নগদান হিসাব। তো এখানে লিখব বেতন হিসাব আর নগদান হিসাব। বেতন হিসাবটা খরচ বা ব্যয়, আর নগদান হিসাবটা সম্পদ। বেতন হিসাবটা খরচ বা ব্যয়, আর নগদান হিসাবটা সম্পদ। এইভাবে আমরা হিসাবের শ্রেণীবিভাগ করতে পারি আধুনিক পদ্ধতিতে। লেনদেন থেকে প্রত্যেকটি হিসাবের পক্ষগুলো নির্ণয় করে কোনটা কোন পক্ষ এখানে লিখে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি। আর উদ্দীপকের আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে খতিয়ান প্রস্তুত করতে বলেছিল। তো খতিয়ানটা পরে শেখাবো। আমি মূলত আজকে এই হিসাবে শ্রেণীবিভাগ কীভাবে করতে হয় সেটা উপস্থাপন করার জন্য তোমাদের সামনে